ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সদৃশতার চ্যাপ্টার আমরা এখানে করছিলাম কন্টিনিউ। তো প্রয়োগ 22 এর আগের ভিডিওতে পর্যন্ত প্রয়োগ 22 পর্যন্ত আলোচনা করেছি। এখানে প্রয়োগ 23 থেকে আলোচনা করব। তো প্রয়োগ 23 কি বলছে না, কোনো সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করি। যদি এসি এবি বিসি ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করি যে অতিভুজটির বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সঙ্গে সমান। আচ্ছা, ওকে, একটু লিখে করছি কারণ এখানে কিছু লজিক রয়েছে, তাই একটু লিখে করছি। প্রদত্ত কি না, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। সমকোণী ত্রিভুজের এ কোণটা হচ্ছে সমকৌণিক বিন্দু, আর এডি লম্ব বিসি বলে দিয়েছে, লম্ব অঙ্কন করেছি। আচ্ছা, আর কি দিয়েছে, এসি এবি বিসি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক বলতে কি, এটা তোমাদের ক্লাস 7-এ ছিল না, কি বলেছে, এবি, আচ্ছা এসি ইজ টু এবি ইজ টু বিসি বলে দিয়েছে ক্রমিক সমানুপাতিক। এরকম ক্রমিক সমানুপাতিক হওয়ার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি এসি ইজ টু এবি ইকুয়াল টু, বা সমানুপাতিক চিহ্ন চারটে ফুটকি দিতে পারো, এবি ইজ টু বিসি। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতিকের মানে, সরি বিসি। ওকে, তার মানে আরো যদি ইমপ্লাই করি তাহলে কি পাচ্ছি না, এসি বাই এবি ইকুয়াল টু এবি বাই বিসি, এটা দিয়ে দিয়েছে। ওকে, প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে অতিভুজ বিসির বৃহত্তম পার্টটি এবিসি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর সঙ্গে সমান। আচ্ছা, এখানে ধরে নি, এখানে আরেকটা জিনিস ধরে নিচ্ছে, ধরি এসি ক্ষুদ্রতম বাহু, এসি ক্ষুদ্রতম বাহু প্রদত্ত ধরে নিবে। তো তার মানে বেসিক্যালি আমি কি বলেছি না, এবিসি ত্রিভুজের যে ক্ষুদ্রতম বাহুটা সেটা বিসির বৃহত্তম পার্টের সঙ্গে সমান হবে। ওকে, তার মানে এসি বিডি না হয় ডিসির সঙ্গে সমান হবে। তো যে বৃহত্তম সে, তো বৃহত্তম এডি বৃহত্তম না ডিসি বৃহত্তম কি করে বুঝবো না, যদি আচ্ছা এটা বৃহত্তম না এটা বৃহত্তম, কোনটা চুজ করব? আমি ধরলাম, আমি বৃহত্তম একেই ধরে নিচ্ছি, ডিসি কে। যদি ডিসি কে বৃহত্তম ধরে নিতাম প্রবলেম কি হতো, তাহলে কি হতো না, এসি ইকুয়াল টু ডিসি হতো। কিন্তু এসি ইকুয়াল টু ডিসি কখনো হওয়া সম্ভব? কেন হওয়া সম্ভব নয়? কারণ লম্ব যেহেতু এটা কত, 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, এসি হচ্ছে অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অন্য দুটো বাহুর সঙ্গে কখনো সমান হতে পারে না, সব সময় স্ট্রিক্টলি বড় হতে পারে। অতিভুজ কখনো আদার্স যে কোনো দুটো বাহু কোনোটার সঙ্গেই সমান হতে পারে না। তাই এই যে এডিসি সমকোণী ত্রিভুজ, তাই ডিসি কখনো এসির সমান হতে পারে না। তার মানে বৃহত্তম পার্ট অবশ্যই বিডি, এবং আমাকে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল টু বিডি। ওকে, তো প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি। এখানে লজিক দিতে পারো, যেহেতু এসি কখনোই কখনো ডিসি এর সমান হতে পারে না এক্ষেত্রে। তাই আমাকে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল টু বিডি। প্রমাণে কিছু নেই বিশেষ, সদৃশতা, দুটো সদৃশ ত্রিভুজ নিব, বাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবিডি ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। আমরা উপপাদ্য 48 পড়েছি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। যেহেতু সদৃশ হচ্ছে, তো ওই একই রকম ভাবে কিন্তু চুজ করছি, দেখে নাও, আরেকবার প্র্যাকটিসও হয়ে যাবে কি করে অনুরূপ বাহুগুলো চুজ করি। এবিডি আর এবিসি। আচ্ছা, এবিডির সমকোণ কোনটা? এইটা। এর বিপরীত বাহু কে? এবি। তাহলে এবির সঙ্গে এবিসির অনুরূপ বাহু কি হবে? সমকোণ কে? এ। বিপরীত বাহু কে? বিসি। আচ্ছা, এবিডি ত্রিভুজের এই কোণটা আর এবিসি ত্রিভুজের এই কোণটা সমান। তো এই এবিডি ত্রিভুজে বি কোণের বিপরীত বাহু কে? এডি। এবিসি ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু কে? এসি। তার মানে এডি এসির সঙ্গে অনুরূপ। আচ্ছা, এবার দেখো, এবিডি ত্রিভুজের এবি নিয়ে নিয়েছি, এডি নিয়ে নিয়েছি, পড়ে আছে কে? বিডি। এবিসি ত্রিভুজের বিসি নিয়ে নিয়েছি, এসি নিয়ে নিয়েছি, পড়ে আছে কে? এবি। তার মানে বিডির অনুরূপ হচ্ছে এবি। ওকে, তার মানে এবি বাই বিসি ইকুয়াল টু এডি বাই এসি ইকুয়াল টু বিডি বাই এবি। এক, আবার প্রদত্ত কি রয়েছে না, এসি বাই এবি ইকুয়াল টু এবি বাই বিসি। আচ্ছা দেখো তো, এখানে এবি বাই বিসি, এখানে এবি বাই বিসি সমান হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি এই তিনটের সঙ্গে এটাও সমান হবে। তো আমাকে দেখাতে হবে এসি ইকুয়াল টু বিডি। তার জন্য আমাদের কোন দুটো পেয়ার নেওয়া উচিত? একে তো নিতে হবে, এর সঙ্গে কাকে নিব? দেখো নিচে কাদের এবি রয়েছে, এরও এবি রয়েছে, আর এসি এর এসি রয়েছে, এর বিডি রয়েছে। তার মানে এই দুটো নিয়ে কম্পেয়ার করব, কারণ এবি কেটে যাবে। তো অতএব যেহেতু এটা সমান হচ্ছে, তার মানে এটাও এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে বিডি বাই এবি ইকুয়াল টু এসি বাই এবি। এরও নিচে এবি ভ্যানিশ হয়ে গেল। কি ইমপ্লাই করলো না, বিডি ইকুয়াল টু এসি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এই হচ্ছে প্রয়োগ 23। এবার আসছি প্রয়োগ 24। প্রয়োগ 24 কি বলছে না, একটি বৃত্ত অঙ্কন করছি যার এবি হচ্ছে ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের উপস্থিত কোন, বৃত্তের উপর অবস্থিত, এরকম কিছু দিলে ভালো হতো ল্যাঙ্গুয়েজটা। বৃত্তের উপস্থিত কোন বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো পিবি ইকুয়াল টু এবি ইন্টু বিএন। আচ্ছা, ওই আগের মতো একটা প্রমাণের একদম সেম।
এ বি ব্যাস ও কেন্দ্রীয়, সাপোজ পি এরকম একটা বিন্দু রয়েছে, এ বি থেকে পি এর উপর লম্ব এন, ওকে। তো পরবর্তীতে ওই লিখবে ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি ব্যাস, পি হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এবং পি এন লম্ব এ বি, এটা লিখবে প্রদত্ততে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে লিখে পিবি পিবি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু বিএন, এ বি ইন্টু বিএন। ডাইরেক্ট প্রমাণে আসছি। এ বি সি, আচ্ছা এ বি হচ্ছে ব্যাস, এ বি হচ্ছে ব্যাস। তো তোমরা জানো বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলে ব্যাসের দুটো প্রান্ত জয়েন করলে যে কোণ তৈরি সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এক সমকোণ, আমরা করে এসেছি, আগেই ছিল উপপাদ্য। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ওটাই লিখছি। যেহেতু এ বি ব্যাস অতএব কোণ এপিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিপি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার সমকৌণিক বিন্দু পি এবং পিএন লম্ব এ বি। তো এ বিপি আর পিএনবি কি হবে, সদৃশ, উপপাদ্য 48। অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ পিবিএন সদৃশ। সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। আচ্ছা, সেই একই রকম ভাবে ক্যালকুলেশন করছি, মানে অনুরূপ বাহুগুলো চুজ করছি। আচ্ছা, এপিবির সমকোণকে পি, তার বিপরীত বাহুকে এ বি। পিএনবির সমকোণকে এন, বিপরীত বাহুকে পিবি, তার মানে এ বির অনুরূপ হচ্ছে পিবি। আচ্ছা, এপিবি ত্রিভুজ আর পিএনবি ত্রিভুজের কমন অ্যাঙ্গেল হচ্ছে বি। তো এপিবি ত্রিভুজের বি কোণের বিপরীত বাহুকে এপি, পিএনবির বিপরীত বাহু বি কোণের বিপরীত বাহুকে পিএন, মানে এপির অনুরূপ হবে পিএন। এবার দেখো এপিবি ত্রিভুজের এবি হয়ে গেছে, এপি হয়ে গেছে, পড়ে আছে কি পিবি। পিএনবি ত্রিভুজের পিবি হয়ে গেছে, পিএন হয়ে গেছে, পড়ে আছে কি বিএন, মানে পিবি অনুরূপ হচ্ছে বিএন। আচ্ছা, আমাকে দেখাতে হবে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন, পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন, এবি ইন্টু বিএন। মানে দেখো এখানে কোনো পিএন আছে, নেই, তার মানে এই পেয়ারটা বাদ যাবে, বাকি দুটো পেয়ার আসবে। অতএব এবি বাই পিবি ইকুয়াল টু পিবি বাই বিএন, কোনাকুনি গুণ করে দাও, কি আসবে, পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। এটাই প্রমাণ করতে বলেছিল। প্রমাণ কিছু নেই, শুধু অনুরূপ বাহুগুলো কিভাবে চুজ করছি এটাই দেখার বিষয়। আর বারবার প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভালোভাবে করে দেখাচ্ছি, এইভাবেই তোমরা এটাকেই ফলো করো, সুবিধা হবে, গুলোবে না। এবার আসছি প্রয়োগ 25। প্রয়োগ 25 এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
কি বলেছে না, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। পি কিউ ওই বৃত্তের একটি সরল স্পর্শক। যদি বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর আর ড্যাশ হয় তাহলে প্রমাণ করো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর ড্যাশ। আচ্ছা, দুটো বৃত্ত এরকম দুটো বৃত্ত রয়েছে। বৃত্তের পি কিউ একটি হচ্ছে সাধারণ স্পর্শক। আচ্ছা, সাধারণ স্পর্শক মানে একটাই রেখা যেটা এরও স্পর্শক হবে তারও স্পর্শক হবে। আসছে না এটা। ওকে, আর এস দুটো নিয়েছি। আচ্ছা, প্রদত্তটা তো একদম নিজের মতো করে লেখো। প্রমাণ করতে হবে কি না, পি পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর ড্যাশ। একটার ব্যাসার্ধ আর আর একটার ব্যাসার্ধ আর ড্যাশ। আচ্ছা, এখানে কিছু অঙ্কন করছি। যেমন ফার্স্ট অঙ্কন করছি, এই বিন্দু দিয়ে দুটোর একটা সাধারণ স্পর্শক অঙ্কন করছি। ওকে, সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। এর নাম দিয়ে দাও বি। আর কি করছি না, এ বিন্দুতে টাচ করেছে তো, আর এ কে যুক্ত করে দিচ্ছি, এ এস কে যুক্ত করে দিচ্ছি, আর বি কে যুক্ত করছি, বি এস কে যুক্ত করছি। ওকে, অঙ্কনে এটাই লিখবে যে এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম যা পি কিউ কে বি বিন্দুতে ছেদ করেছে। যা বলছি ওইভাবে লিখবে। এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম যা পি কিউ কে বি বিন্দুতে ছেদ করেছে। তারপর আর এ যুক্ত করলাম, এ এস যুক্ত করলাম, আর বি যুক্ত করলাম, আর বি এস যুক্ত করলাম। ওকে, এবার আসছে একদম প্রমাণে। ফার্স্ট আর কেন্দ্রীয় বৃত্তের কথা ভাবো। আর কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দু থেকে একটু ল্যাঙ্গুয়েজ কারেকশন করে নিচ্ছি, বিন্দুটা বি হয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দুটা বি বিন্দুটা এই বৃত্তের উপর হয়ে যাবে। বি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের উপর পিবি ও বিএ দুটি স্পর্শক। তার মানে কি হবে, অতএব পিবি ইকুয়াল টু পিএ। এই রেজাল্ট আমরা আগে করে এসেছি। পিবি ইকুয়াল টু এবি। শুধু তাই নয়,
আর বি এই টোটাল কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে এবং আর বি কোণ পিবি এ এর সমদ্বিখণ্ডক। যেহেতু সমদ্বিখণ্ডক হয়ে আছে তার মানে কোণ পিবি আর ইকুয়াল টু কোণ আর বি এ। আর বি এ কোণ আর বি এ আরো লিখতে পারি কোণ আর বি এ ইকুয়াল টু হাফ অফ কোণ পিবি এ। একে 1 নাম্বার দিলাম। আচ্ছা, একই রকম ভাবে বি বিন্দু থেকে এস কেন্দ্রীয় বৃত্তের উপর বি কিউ আর এ বি স্পর্শক। বি বিন্দু থেকে এস কেন্দ্রীয় বৃত্তের উপর বি কিউ ও বি এ স্পর্শক। তার মানে এখানে কি পাচ্ছি, বি এ ইকুয়াল টু বি কিউ, মানে পিবি ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি কিউ হয়ে গেল। আবার কি, আবার সেই একই রকম ভাবে বিএস এবং বিএস কোণ কিউবি এ এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যেহেতু সমদ্বিখণ্ডক হলো তার মানে কি লিখতে পারি, কোণ, অতএব কোণ এ বি এস ইকুয়াল টু হাফ অফ কোণ কিউবিএস। এদের সুবিধা কি হলো, 1 আর 2-তে অ্যাড করে দাও, 1 + 2 করে দাও, দেখো কি আসে। কি আসবে না, আর বি এ প্লাস এ বি এস ইকুয়াল টু হাফ অফ, হাফ কমন নিচ্ছি, পিবি এ প্লাস কিউবিএস। এবার দেখো, আর আর বি এ প্লাস এ বি এস, তার মানে কোন কোনটা, এই কোনটা, এই কোনটা কি লিখতে পারি, অতএব কোণ আর আর বি এস ইকুয়াল টু, এখানে দেখো পি বি এ এই কোণটা ইকুয়াল টু কিউ বি এ এই কোণটা, দুটোর মানে এই টোটাল কোণটা, এই টোটাল কি পি কিউ একটা সরল কোণ 180 ডিগ্রি, তাই না? সরল কোণ হচ্ছে তো 180 ডিগ্রি। আচ্ছা, হাফ ছিল বাইরে একটা, হ্যাঁ তাই ভাবছি, হাফ অফ 180 ডিগ্রি, এটার ভ্যালু আসবে 180 ডিগ্রি। অতএব আর বি এস ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, এবার দেখো কি করে উপপাদ্য 48 এর স্টেটমেন্টের সঙ্গে তো তুলনা করে আমাকে সব করতে হচ্ছে, মানে সমকোণী ত্রিভুজ ফর্ম করাতে আনতে হতো, তো সমকোণী ত্রিভুজ চলে এলো আমার। অতএব আর বি এস একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণী ত্রিভুজ। এবার এ বিন্দুতে এই এ বি এর উপরও স্পর্শক, এর উপরও স্পর্শক, আর এ এ এস আমরা জানি কি বৃত্তের স্পর্শক
স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয় পরস্পর। তার মানে আর এ লম্ব এ বি, আবার এ এস লম্ব এ বি। তার মানে বেসিক্যালি আর এ এস কি হবে, সমরেখ। তো ওটাই লিখছি, যেহেতু আর এ লম্ব বি এ এবং বি এ লম্ব এ এস, অতএব তার মানে কি হলো না আর এ ও এস সমরেখ। সমরেখ তার মানে একটাই লাইন হয়ে গেল, আবার লম্ব, তার মানে বেসিক্যালি কি প্রুভ হলো না বি এ লম্ব আর এস, বি এ লম্ব আর এস, বি এ লম্ব আর এস। আচ্ছা, তার মানে আমি কি পেয়ে গেলাম দেখো, ত্রিভুজ আর বি এস একটি সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ যার কোণ আর বি এস ইকুয়াল টু 90 ডিগ্রি, আর বি এ লম্ব মানে অতিভুজের উপর লম্ব হয়ে গেল বি এ, অতিভুজের উপর লম্ব বি এ। তার মানে উপপাদ্য 48 আমরা অ্যাপ্লাই করতে পারবো। উপপাদ্য 48 অ্যাপ্লাই করতে পারবো, তার কেন, উপপাদ্য 48 থেকে কি পাচ্ছি তাহলে, বি আর এ আর ত্রিভুজ বি এ এস কি হবে না সদৃশ। অতএব ত্রিভুজ বি আর এ ও ত্রিভুজ বি এ এস কি হলো সদৃশ। ওকে, এই দুটো যেহেতু সদৃশ হয়ে গেল, দুটো সদৃশ, তার মানে আচ্ছা ওই একই রকম ভাবে অনুরূপ বাহুগুলো চুজ করছি। দেখো এটা লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তো আর বি এ ত্রিভুজের এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে বি আর, এ বি এস ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুকে বি এস। তার মানে বেসিক্যালি আচ্ছা এর এটা ধরে নাও আর, আর এটা আর ড্যাশ, এটা পদার্থতে লিখে নিবে। বি আর এর অনুরূপ হচ্ছে বি এস। আচ্ছা, এবার আসছি, একটু আগেও এক্সপ্লেন করছিলাম যে এই দুটো যখন সদৃশ হয় তখন এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হয়। তার মানে আর আর বি এর এই আর কোণের বিপরীত বাহুকে এ বি, আর এ বি এস এর বি কোণের বিপরীত বাহুকে এ এস। তার মানে এ বির অনুরূপ হচ্ছে এ এস। এবার চলে আসো, আর বি এর বি আর নিয়ে নিয়েছি, এ বি নিয়ে নিয়েছি, পড়ে আছে কে আর এ। বি এ এস ত্রিভুজের বি এস নিয়ে নিয়েছি, এ এস নিয়ে নিয়েছি, পড়ে আছে কে এ বি। তার মানে আর এ অনুরূপ হচ্ছে এ বি। ওকে, এখানে আমাকে দুটো পেয়ার নিতে হবে, তাই তো। তো এক তো হচ্ছে এ বি বাই এ পেয়ারটা নিচ্ছি, এ বি বাই এ এস। আর একটা এই পেয়ারটা নিচ্ছি, তাহলে কি হবে আর এ বাই এ বি। সদৃশ যদি সমানুপাতিক, এবার দেখো কি পাচ্ছি না এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে এ এস ইন্টু আর এ। আচ্ছা ব্যাসার্ধ বলেছিল না ব্যাস বলেছিল, ব্যাসার্ধ। ওকে, এ এস আর ড্যাশ
আর এ আর আর। थोड़ा पूरा হয়ে গেল মনে হয় নিচের লাইনটা ঠিক আছে তার উপরের লাইনটা ওকে, তো এ বি থাক, এ বি স্কোয়ার, এএস, এএস মানে এই ব্যাসার্ধটা কত আর ড্যাশ, এ আর মানে আর। ওকে, আচ্ছা আমরা একটা রেজাল্ট আগে পেয়েছি, সেটা কি ছিল না, আমার কাছে যেহেতু নেই মুছে দিয়েছি তাই আমি সাইডে লিখছি। পেয়েছিলাম কি না পিবি ইকুয়াল টু এ বি, আর একবার পেয়েছিলাম এই যে পিবি ইকুয়াল টু এ বি, বি বিন্দু থেকে স্পর্শক দুটো একই বৃত্তের উপর সমান হচ্ছিল। আর একটা পেয়েছিলাম কি না এদিক থেকে এ বি ইকুয়াল টু বি কিউ, এ বি ইকুয়াল টু বি কিউ। তার মানে বেসিক্যালি কি দাঁড়ালো, পিবি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বি কিউ। ওকে, তার মানে পিবি ইকুয়াল টু বি কিউ। আচ্ছা এটা এখানে একটু এক্সপ্লেনও করে নিচ্ছি, এটা থাক, একে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এর আগে নাম্বার দিইনি 1। ওকে, আবার পিবি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বি কিউ। তো এখান থেকে আবার কি বলতে পারি না পিবি ইকুয়াল টু বি কিউ, পিবি ইকুয়াল টু বি কিউ। তার মানে বিটা কি হয়ে গেল পিবির মধ্যবিন্দু। তার মানে বেসিক্যালি এটা ইকুয়াল টু, তো এ বি তো রয়েছে, ইকুয়াল টু কি বলতে পারি হাফ অফ পি কিউ, কারণ পিবি ইকুয়াল টু বি কিউ, তার মানে বিটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে পিবি ইকুয়াল টু হাফ অফ পি কিউ। তার মানে বেসিক্যালি কি পেয়ে গেলাম এ বি ইকুয়াল টু হাফ অফ পি কিউ। একে দিয়ে দাও 2, এবার 1 আর 2 থেকে নিয়ে নাও, 1 এবং 2 থেকে পাই এখানে জাস্ট এ বির ভ্যালু পুট করব। তো হাফ অফ পি কিউ স্কোয়ার, এ বির ভ্যালু এখানে পুট করছি, ইকুয়াল টু আর ড্যাশ ডট আর, হাফ স্কোয়ারের বাইরে বেরিয়ে এলে কি হবে 1/4 আর আর ড্যাশ। তার মানে কি পাচ্ছি, অতএব পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর আর ড্যাশ। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আচ্ছা তোমাদের এখানে আর একটা মাত্র প্রয়োগ রয়েছে, যেটা হচ্ছে যার প্রুফ কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তো কিন্তু স্টেটমেন্টটা মাথায় রাখবে, স্টেটমেন্টটা কিন্তু কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। যেটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। তো এই স্টেটমেন্টটা মাথায় রাখবে, এর প্রুফ তো তোমাদের সিলেবাসে নেই। তো এইখানেই তোমাদের প্রয়োগ কমপ্লিট হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি 18.3 কোষে দেখি 18.3 ম্যাথ সলভ করবো একদিক থেকে, ওটা কমপ্লিট হলে তারপর 18.4 কোষে দেখি সব কটা ম্যাথই কিন্তু আমি সলভ করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।